5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক রচিত হয়েছে। পুলিশদের উপরে যে গুলি করা হয়েছে, সেই গুলি যে রাইফেল থেকে করা হয়েছে, সেই রাইফেল স্নাইপার রাইফেল বাংলাদেশের কোনো বাহিনী ইউজ করে না। বাংলাদেশের গণমাধ্যম এখন একটা জিনিস করছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বা মুক্তিযুদ্ধের সপক্ষের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা প্রচারের চেষ্টা করছে যে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে। এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম হুম এর এখন হুম সবচেয়ে হুম বড় একটা জায়গা। সবাই পাকিস্তান এম্বাসির দিকে দৌড়ঝাঁপ শুরু করলো। আহ, ভারত থেকে উপকার ভোগ করে বাংলাদেশে যে আবার ভারতকেই গালি দিত। এটা ছিল বাস্তবতা। একটা প্রিয় দেশ পাকিস্তান ঘুরতে যেয়ে এমন মারপিটের শিকার হয়েছে, শুধু তুমি বলেছে যে না, তাদেরকে মারপিটও করেছে, তাদের জিনিসপত্র নিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু হচ্ছে হিলারি ক্লিনটন, এবং ক্লিনটন ফাউন্ডেশনে উনি ডোনেশন দিয়েছেন। এটা নিয়ে কিন্তু 2016 সালে ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু, যে নরেন্দ্র মোদী নিশ্চয়ই বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশের পারসেপশনে শেখ হাসিনা বা প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার পক্ষে তার মতামত। ভারত এই সরকারের উপর কোনোভাবেই তুষ্ট নয়, কারণ এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডতে ভারত অসন্তুষ্ট। এটা নানাভাবে নানা কায়দায় চলে এসছে। আজকের টপিক বাংলাদেশ, যেটা নিয়ে এই মুহূর্তে সারা বিশ্ব মানে বিশ্ব যার দিকে তাকিয়ে আছে বই কি, এবং ট্রাম্প সরকার অর্থাৎ 20 তারিখে ট্রাম্প সরকার যে গদিতে বসবে তার কি এফেক্ট, একটা এফেক্ট হতে পারে এই বাংলাদেশের উপর। তো আজকে আমার সাথে যুক্ত হয়েছে শাহিদুল হাসান খোকন দা। শাহিদুল দা, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। শাহিদুল দা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, এবং শাহিদুল দা আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল সাব কমিটির মেম্বার ছিলেন দীর্ঘদিন ধরে। এবং শাহিদুল দা, অসংখ্য ধন্যবাদ আমার এই ইন্টারভিউতে আসার জন্য, বিডি নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য। তো শাহিদুল দা, বলো যে 5 তারিখের পর থেকে ব্যাপারটা কি হচ্ছে বাংলাদেশে, এবং আমরা যেটা শুনছি সেটা কি সত্যি? কেউ বলছে এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সত্যি নয়, কেউ বলছে যে না, এটা সে বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, আবার কেউ বলছে যে না, যেটা হচ্ছে সেটা সত্যি। তো কোনটা সত্যি, তোমার কি মনে হয়? ধন্যবাদ আহ, বিক্রমজিৎ। আসলে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক রচিত হয়েছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে। আহ, বাংলাদেশের এরকম যতগুলো ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী বাংলাদেশ হয়েছে, সবচেয়ে আহ হৃদয় বিদারক, সবচেয়ে বাজে, সবচেয়ে কি বলবো এটাকে, যে নজিরবিহীন একটি ঘটনা 5 আগস্ট বাংলাদেশের মাটিতে ঘটেছে, যেটি আমরা অবহিত করছি, বা যেটি আমাদের অনুসন্ধান বা বিভিন্ন অনুসন্ধানে ইতিমধ্যে বেরিয়ে এসেছে। এটি একটি জঙ্গি হামলা, এবং বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে, বাংলাদেশের মতো স্বাধীন একটি রাষ্ট্রে, আহ বাঙালি জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে জঙ্গি হামলার মাধ্যমে সে দেশের সরকারকে উৎখাতের ঘটনা বাংলাদেশে মানে নয়, সারা বিশ্বেই একটি মানে অবাক করা কাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বাংলাদেশে তুমি জানো যে 5 আগস্ট যে ঘটনাটি ঘটেছে তার আগের যে প্রেক্ষাপটটি, সেটি ছিল হুম, মূলত ছাত্র। আহ একটি হুম ছাত্র আন্দোলনের নামে একটি আন্দোলন, কিন্তু এই ছাত্র হুম আন্দোলনকে সামনে রেখে এর নেপথ্যে কাজ করেছে জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে দেশের অভ্যন্তরীণ একটি জঙ্গি গোষ্ঠী, যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করে, যারা বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্বীকার করে, সেই গোষ্ঠীটি মূলত বাংলাদেশে এই 5 আগস্টটি ঘটিয়েছে। এর আগে যে ছাত্র আন্দোলনের নামে তারা রাস্তায় নেমেছিল, সেই আন্দোলনটি ছিল একটি প্রতীকী আন্দোলন। প্রতীকী বলা ঠিক না, একটি মানে কি বলে যে এটাকে ঢাল হিসাবে, ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করে এরা রাস্তায় নামার এবং এই সরকার উৎখাতের পথ তৈরির সুযোগ নেয়। এবং দেখো যে ছাত্র আন্দোলনটি তোমার শুরু হয়েছিল, সেটি কিন্তু যে দাবি দাওয়া নিয়ে শুরু হয়েছিল সেটা কিন্তু জুলাই মাসেই সরকার মেনে নেয়, এবং সেই অবশ্যই। আন্দোলন করার আর যৌক্তিকতা ছিল না। সেই প্রেক্ষাপটে আন্দোলনটি কিন্তু স্থগিত হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আদালত এবং সরকার কর্তৃক তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেটি না হয়ে শেষ পর্যন্ত সেটিকে এক দফার আন্দোলন, এবং সেই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জঙ্গি হামলা, পুলিশি উপরে হামলা। তুমি জানো যে 4 শতাধিক পুলিশ স্টেশন যেখানে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কয়েক হাজার, আমরা যতদূর হিসাব জানি প্রায় 3,000 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা, বিশেষ করে আমাদের মেট্রো রেল, আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন,
আহ, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই কিন্তু দাবি পরিস্থিতির দাবা মধ্য যখন দিয়ে মিটে গেছে, হুম, সেই হুম, দাবি পরিস্থিতির দাবা মধ্য যখন মিটে দিয়ে গেছে তখন সেটাকে জিইয়ে রাখলো কে? হুম, জিইয়ে রাখলো কে? মানে এটা, সেটি আমি বলছি হুম, ওকে, যে তারা আসলে হুম, হুম, তাদের দাবির সেই প্রেক্ষাপটে তারা কিন্তু সেখান থেকে যখন চলে গেল, সরকার মেনে নিল, তখন তারা বললো যে না, হুম, এই ছাত্র আন্দোলন প্রতিরোধে সরকার যে নির্যাতন নিপীড়ন করেছে তার প্রতিবাদে সরকারকে পদত্যাগ করতে হবে। এই কারণেই তারা এক দফা আন্দোলন, পদত্যাগের আন্দোলনে চলে গেল। কিন্তু দেখো, এই পদত্যাগ আন্দোলনে তারা হুম, যেভাবে জঙ্গিপনা করেছে, যেভাবে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসে মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে। ইভেন 5 আগস্টের পরে, মানে কয়েকদিন পরে, 1-1.5 সপ্তাহ পরেই কিন্তু এই চলমান যে সরকার চলছে, এই সরকারের একজন উপদেষ্টা একদম অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশে পুলিশদের উপরে যে গুলি করা হয়েছে, সেই গুলি যে রাইফেল থেকে করা হয়েছে, সেই রাইফেল স্নাইপার রাইফেল বাংলাদেশের কোনো বাহিনী ইউজ করে না, বাংলাদেশে আমদানি হুম, নিষিদ্ধ। তো স্নাইপারের এই রাইফেল তাহলে কারা ইউজ করেছিল? কারা পুলিশকে মারার জন্য? নিশ্চয়ই সরকার সমর্থক বা সরকারের লোক পুলিশকে অবশ্যই। মারেনি। তার মানে এই আন্দোলনে একটি থার্ড পার্টি ছিল, মানে যারা মূলত এই জঙ্গি হামলাটি চালিয়ে এই সরকারকে উৎখাত করেছে। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যে ৫ হুম, আগস্টের পরে বাংলাদেশে ১ম হামলার শিকার হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা। তারপর হামলার শিকার হয় মূলত আ যারা সেকুলার বাংলাদেশকে ধারণ করে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ধারণ করে সেকুলার মানুষজন। এরপরে হামলার শিকার হয় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। হিন্দু বিশেষ হুম, করে, হুম, এবং বৌদ্ধিস্ট খ্রিস্টানও তার মধ্যে ছিল। পাহাড়েও অশান্তি হয়েছে। তো তোমার প্রশ্নের আমি অল্প একটুর মধ্যে উত্তর দিয়ে দেই যে, যদি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বা যদি বাংলাদেশে এরকম নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগের ঘটনা নাই ঘটতো, তাহলে সরকার কেন হুম, স্বীকার করলো যে তাদের ওখানে ৭৭টি মামলা হয়েছে এবং সে মামলায় ৮০ জনের উপরে গ্রেপ্তার করা হয়েছে? তার মানে অবশ্যই হামলা এবং নির্যাতন, নিপীড়নের ঘটনা ঘটেছে। সরকার যার মামলা হয়েছে এবং যার প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয় যে সরকার সেটাকে ধামাচাপা দিয়েছে, যে কারণে আসলে আরো অনেক ঘটনাই আসেনি। গণমাধ্যম খুব অল্প প্রচার করতে পারছে। কারণ বাংলাদেশের গণমাধ্যম এখন সেন্সরশিপ চলছে। পুরো সেন্সরশিপ। এবং আমি কি একটা দেখাবে, জিনিসও কি শুনলাম যে লিখবে, কি আঁকবে। ওনারা নাকি ইংরেজিতে লেখা পাবলিশ করছেন না। যাতে বাংলায় পাবলিশ করা, যাতে সেটা গ্লোবাল যাতে ওদের ওনাদের ইমেজটা বজায় থাকে। এটা কি সত্যি? দেখো, বাংলা বাংলা গণমাধ্যমেও বাংলাদেশের তুমি তো বাঙালি, তুমি বাংলাদেশের গণমাধ্যম পড়ে হুম, দেখো, সেখানে সরকারের যে ফুড ফরমাইশি রিপোর্ট, সরকারের হুম, গুণগান ছাড়া কোনো নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড বা কোনো মানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, এগুলো কিন্তু প্রচার হচ্ছে না। বাংলাদেশের গণমাধ্যম এখন একটা জিনিস করছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বা মুক্তিযুদ্ধের সপক্ষে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা প্রচারের চেষ্টা করছে যে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে। এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম হুম, এর এখন হুম, হুম। সবচেয়ে বড় একটা জায়গা। তো সুতরাং ইংরেজি না, বাংলাতেও হচ্ছে না। ইংরেজিতে তো হচ্ছেই না, বাংলাতে হচ্ছে না। হুম। না, আরেকটা জিনিসও দেখছি যে কিন্তু কয়েকজন রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। যেখানে দেখছিলাম যে পাকিস্তানে কয়েকজন গেছিল এবং সেখানে নাকি তাদেরকে বেশ ভালো রকম, মানে তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। সেটা আবার তারা Facebook এ গিয়ে বলছে যে, "দেখুন আমাদেরকে সেখানে এরকম সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হচ্ছিল।" এই ভিডিওটা তুমি দেখেছো কিনা জানি না। তো সেই আমি ভিডিওটাও আমি দেখেছি, দেখছিলাম যে আমি সেখানে, দেখেছি, দেখেছি। দেখো, এই সরকার, মানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় এবং যারা এনটি আওয়ামী লীগ বা আওয়ামী হুম, লীগের হুম, অপোজিশন পার্টিগুলো সবাই পাকিস্তান এম্বাসির দিকে দৌড়ঝাঁপ শুরু করলো। একটা পর্যায়ে পাকিস্তান এম্বাসি থেকে ঘোষণা আসলো যে পাকিস্তান যেতে বাংলাদেশীদের ভিসা লাগবে না। তো হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশীদের হ্যাঁ। ভিসা লাগবে না এবং ভারতের ভিসা রেস্ট্রিকশন দেওয়া হলো এবং ভারতকে নিয়ে নানা প্রকার অপপ্রচার হলো। কিন্তু সত্যিকার অর্থেই প্রতি বছর ট্যুরিজম এবং ট্রিটমেন্ট, এই দুটো কারণেই বাংলাদেশ থেকে ১৭ লক্ষ প্লাস লোক প্রতি বছর ভারত ভ্রমণ করত। তো এই বিশাল সংখ্যক লোক, বিশাল আ সংখ্যক মানুষ যখন বাংলাদেশে ভিজিট করত, তো তারা কিন্তু মেক্সিমাম আ ভারত থেকে উপকার ভোগ করে বাংলাদেশে যেয়ে আবার ভারতকেই গালি দিত। এটা ছিল বাস্তবতা। তো তারা যখন পাকিস্তানের ভিসা ফ্রি হয়ে গেল, তারা কিছু মানুষ পাকিস্তানে যাওয়া শুরু করল। তো তুমি যাদের নাম বললে যে ঘটনা, এই ঘটনাটি আমি দেখেছি। হুম, এরাও হুম, আনন্দে হুম, আহ্লাদে হুম। তাদের তাদের প্রিয় দেশ পাকিস্তান ঘুরতে যেয়ে এমন মারপিটের শিকার হয়েছে। শুধু তুমি বলেছো যে ইয়ে না, তাদেরকে মারপিটও করেছে। তাদের জিনিসপত্র নিয়ে গেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছে। তো এটা হচ্ছে কি, যে পাকিস্তান, মানে যেটা বলছিলাম যে যেভাবে আওয়ামী লীগ এর সরকার চলে যাওয়ার পরে যেভাবে পাকিস্তান প্রীতি এবং পাকিস্তানের সঙ্গে দহরম মহরম তৈরি হলো,
তারপরে এই ঘটনা নিশ্চয়ই একটি শিক্ষণীয় বিষয় হওয়া উচিত বাংলাদেশের মানুষের জন্য, যে আসলে পাকিস্তান আমাদের বন্ধু না। যারা 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মানুষ মা বোনকে রেপ করেছে, যারা অগ্নিসংযোগ করে ঘর অবশ্যই। বাড়ি অফিস আদালত জ্বালিয়ে দিয়েছে, স্থাপনা জ্বালিয়ে দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের জন্য আজ অব্দি ক্ষমা প্রার্থনা করেনি, ভুল স্বীকার করেনি, তারা তোমার আমার বন্ধু হয় কি করে? তারা এই দেশটির অবশ্যই। বন্ধু হয় কি করে? তো সেই দেশের মানুষকে ওরা মনে প্রাণে কোনোদিনও মেনে নিতে পারবে না। এই বাংলাদেশ শব্দটাতেই ওদের অ্যালার্জি। ওরা বাংলাদেশ ও, শব্দটাকেই কোনোদিন মেনে নেবে না। সুতরাং যারা আনন্দে উদ্বেলিত হয়ে এতটা মজা নিয়ে পাকিস্তান যেতে গিয়েছেন, তাদের তো পরিণতি আমরা দেখেছি। যারা ভবিষ্যতে যাবেন, তাদের পরিণতি এর চেয়ে ভালো কিছু হবে না, হওয়ার সুযোগ নেই। কারণ আমি একটা জিনিসই বললাম, যে বাংলাদেশের পাসপোর্টটাতেই তাদের আপত্তি আছে। ওই লাল সবুজের পাসপোর্ট দেখলে তাদের হৃদয়ে কাঁপন ধরে, তাদের মানে লজ্জা লাগে। তারা লজ্জিত হয় যে তাদের ইতিহাস মনে পড়ে, যে আমরা কি নৃশংসতা চালিয়েছি, কি অন্যায় ও জুলুমটা করেছি বাংলাদেশের মানুষের উপরে। সুতরাং এইটা প্রাপ্য। এ ধরনের ঘটনা পাকিস্তানে গেলে ঘটবেই, ঘটাটাই স্বাভাবিক। আমি আরেকটা জিনিস দেখছিলাম যে আওয়ামী লীগের সাথে প্রফেসর ইউনূসের যে দ্বন্দ্ব সেটা তো খুব স্বাভাবিক। কারণ কি শেখ হাসিনার সাথে তার পুরনো একটা ক্ল্যাশ রয়েছে। তার গ্রামীণ ব্যাংকে যেভাবে বন্ধ করা হয়েছিল এবং আরো অনেক ব্যাপার রয়েছে। কিন্তু বিএনপির আমি যেটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি বিএনপিও ধীরে, ধীরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে প্রফেসর ইউনূসের প্রতি। কারণ কি তারা চাইছে যে খুব শীঘ্রই একটা ইলেকশন হোক যাতে তারা জিততে পারে। কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু ইলেকশন নিয়ে কোনো কথা বলছেন না। ওনার একটি ইন্টারভিউ আমি দেখছিলাম সেখানেও কিন্তু তিনি খুব একটা ইলেকশনের যে মুডে আছেন তা নয়। তিনি কিন্তু চান না যে একটা ইলেকশন এক্ষুনি হোক। তো সেটা নিয়ে কি বলবে তুমি? মানে তুমি কি ভাবছো? মানে উনার বিক্রমজিৎ, বিএনপিও কি তার ইনি প্রতি একটু ক্ষুব্ধ? হুম। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রে সম্পৃক্ততা খুঁজে পাওয়া খুব দুষ্কর। বাংলাদেশের জন্য উনি ওনার জীবদ্দশায় কি করেছেন, তা যদি পরিসংখ্যান আমরা বের করতে যাই, তাহলে সেটা একটা লজ্জার পরিসংখ্যান। উনি বাংলাদেশের জন্য কি করেছেন? উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এই গ্রামীণ বন কত লক্ষ লক্ষ মানুষকে পথে নামিয়েছে, গৃহহারা করেছে, কত সংসার ভেঙেছে, তার রেকর্ড তো মানুষ ওভাবে জানে না। যারা একটু সচেতন তারা জানে যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের, যার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো, প্রাইজ দেওয়া হলো, সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের মানুষের কি উপকারটা এসেছে। এটি স্রেফ একটা ভাওতাবাজি। এই গ্রামীণ ব্যাংক কনসেপ্ট একটা ভাওতাবাজি। বাংলাদেশের কোনো কারণেই তার গ্রামীণ ব্যাংক কোনো কাজে লাগে না। ব্যক্তি জীবনে বাংলাদেশের কোনো সংকটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে আসতে আমরা দেখিনি, কোনো কালেই দেখিনি। বাংলাদেশের কোনো সংকটেই ছিল না। সে 2006 সালের পরে, তখন যে দেশে অন-11 একটি সামরিক শাসন জারি হয়েছিল, উনি সেই সুসময়ে একবার এসেছিলেন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। উনি গণশক্তি নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন এবং জনগণ কর্তৃক কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে উনি দেশ ছেড়েছিলেন এবং উনি ক্ষমা চেয়েছিলেন, রাজনীতি না করবেন তার জন্য ওয়াদা করেছিলেন। এরপরে উনাকে আর আমরা দেখিনি বাংলাদেশের কোনো সংকটে। উনি তারপরে আলোচনায় এসেছিলেন উনার গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের মামলা নিয়ে। তার বিরুদ্ধে বিভিন্ন বৈষম্যের কারণে তার গ্রামীণ ব্যাংকের স্টাফরা মামলা করেছিল। এরপরে কর ফাঁকির মামলা নিয়ে, উনি গ্রামীণ ব্যাংকের কর দিচ্ছিলেন না। সেই সব ইস্যু নিয়ে উনি এসছিলেন, আলোচনায় ছিলেন এবং উনাকে নিশ্চিত যখন জেলে ঢুকানো হবে সেই মুহূর্তে বাংলাদেশে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটলো। এই হামলার মধ্য দিয়ে উনি, মানে কি বলবো, যে হীরক রাজার দেশের হীরক রাজা হয়ে গেলেন আরকি, হ্যাঁ? এবং আ উনি উনার মনে যা চায়, উনি উনার এনজিও, গ্রামীণ ব্যাংক থেকে এক গাদা লোক এনে, এনজিও সেক্টর থেকে এক গাদা লোক এনে একটা সরকার করলেন। যেটি এখনকার সরকার, এই সরকারের অধিকাংশ প্রতিনিধি কিন্তু এনজিও ওকে। প্রতিনিধি, এবং এটা কিন্তু বলা হয়ে থাকে এনজিও সরকার। বাংলাদেশের অনেকেই বলেন এটা এনজিও সরকার। যে এনজিও সরকার প্রতিষ্ঠা করার পরে উনি এই বাংলাদেশকে একটা এনজিও ভাবা শুরু করলেন। যে এটা একটা এবং আমার এনজিও। একটা তোমাকে একটু ইন্টারাপ্ট করব একটা জিনিস জিজ্ঞেস করার জন্য এর মাঝে। সেটা হচ্ছে কি এই যে ইন্টারিম যে সরকারটা আছে, এটা কি বাংলাদেশের সংবিধানে কোনো প্রভিশন আছে ইন্টারিম সরকারের? এটা তুমি সেটা পরে আমি বলতে পারো। হুম, সেই হুম, আলোচনায় যাচ্ছি আমি। আমি এটা শেষ করি হুম, তোমার হুম, এই হুম, প্রশ্নে। তো এই হুম, এনজিও হুম, একদম, একদম। দেশটাকে উনি এনজিও ভেবে নিলেন এবং দেশটাকে উনি এনজিওর কায়দায় পরিচালনা করার সুযোগ ক আ সু হুম, আ মানে হুম। পরিচালনা করা শুরু করলেন। এই যে উনি এনজিও ভেবে একটা দেশকে পরিচালনা শুরু করলেন, এই শুরু হলো বাংলাদেশের একটা অন্ধকার যাত্রা। যার মধ্য দিয়ে উনি ১ম এ সংবিধানকে আ ইয়ে করলেন, কি বলে যে ভায়োলেট করলেন। করে উনি নিজে শপথ নিলেন। বিচারপতিদের উনি অপসারণ করালেন। উনি পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ লোককে অপসারণ করালেন। উনি গুরুত্বপূর্ণ বিভিন্ন মানুষকে, মানে বিভিন্ন পদবি সম্পন্ন মানুষকে উনি আ সরালেন। উনি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সরিয়ে দিলেন। মানে সারাটা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলেন। একটা মব সন্ত্রাসের নামে
এই ছাত্রদেরকে সামনে দিয়ে উনি উনার যা মনের ইচ্ছা সেগুলো শুরু করলেন। উনি আইনে তোয়াক্কা না করে উনি জঙ্গিদেরকে ছেড়ে দিলেন। উনি বিএনপির নেতাদেরকে মামলা থেকে প্রত্যাহার করালেন। এরপরে নিজের কিছু মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়ে দিলেন। এরপরে উনি উনার গ্রামীণ ব্যাংকের সুদ মওকুফ করালেন, ট্যাক্স মওকুফ করালেন। মানে একটা মবের মুল্লুক প্রতিষ্ঠা করে একটা হীরক রাজার দেশ উনি শুরু করলেন পরিচালনা। এবং উনি এবং উনার যারা সভাসদ, এরা এটাকে একদম একটা, যে আবারও বলছি, রিপিট করছি, যে এনজিও মনে করলেন, যে দেশটা একটা এনজিও। এনজিও। এই এনজিও কায়দায় উনি দেশটাকে পরিচালনা করতে যেয়ে দেশের ১২টা বাজিয়ে মানে ১৩টার কাছাকাছি নিয়ে চলে গেছে। এই পরিস্থিতিতে মানে বাংলাদেশের মানুষ নানাভাবে উনার উপর বিরক্ত। কারণ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। আজ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা পাচ্ছে না। আজ ব্যবসায়ীরা নিরাপত্তা পাচ্ছে না। আজ সামরিক বাহিনীতে অশান্তি, আজ পুলিশ বাহিনীতে অশান্তি, বিজিবিতে অশান্তি, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধকে উনি অস্বীকার করছেন, উনি রিসেট বাটন টিপতে চাইছেন, উনি ৭২-এর সংবিধানকে উনি ভ্যানিশ করে দিতে চাচ্ছেন। উনি মুজিববাদ, বঙ্গবন্ধু জাতির পিতা, উনাকে অস্বীকার করছেন। উনি মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে অস্বীকার করছেন, এটাকে বন্ধ করতে চাচ্ছেন। মানে যেটা বলছিলাম, যে উনি ভাবছেন যে এটা একটা এনজিও, উনি যা বলবেন, যা করবেন সেটাই বাংলার মানুষ মেনে নেবে। উনি সেইভাবেই এই রাষ্ট্রটি পরিচালনা করছেন। তাতে আসলে আল্টিমেটলি উনি তো থাকবেন না, উনি যেকোনো সময় চলে যাবেন দেশ ছেড়ে। দেশের যে পরিস্থিতির মধ্যে উনি নিয়ে গেছেন, উনাকে কেউ দাবড়াতে হবে না। এটা আমার মনে হয় যে উনাকে কেউ বলতে হবে না যে ভাই আপনি ভেগে যান। উনি উনার স্বার্থেই, উনি উনার মানে প্রয়োজনেই, উনার নিরাপত্তার কারণে উনি ভেগে যাবেন এই দেশ থেকে। কিন্তু উনি যতদিন ভেগে না যাচ্ছেন, ততদিন দেশটার যে ১২টা বেজে যাচ্ছে, দেশটার যে রসাতলে চলে যাচ্ছে, এইটা আমাদের জন্য পীড়াদায়ক, আমাদের জন্য কষ্টদায়ক। এজন্য আমরা খুব চিন্তিত যে দেশের ভবিষ্যৎটা আসলে কি? হ্যাঁ, তো তো আমি যেটা বলছিলাম যে ইলেকশন নিয়ে। তো উনি কি ইলেকশন করতে চাইছেন আচ্ছা, না সরি, হ্যাঁ। করতে চাইছেন না? ইলেকশনের ইস্যুটি আমি হ্যাঁ, আসলে এই প্রশ্নটির জবাবটি আমি হুম, ভুলে গিয়েছিলাম, যে ইলেকশন হ্যাঁ, হ্যাঁ, উনি না, না যখন একদম। ভেবে হ্যাঁ, নিয়েছে যে এটি একটি এনজিও টাইপ গভর্নমেন্ট, এনজিওরা যেভাবে হুম, বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং করে সব নির্ধারণ করে পাস করে দেন, উনি মনে করছেন যে দেশ পরিচালনাটাও একটা এনজিও টাইপের ব্যাপার-স্যাপার। এখানে উপদেষ্টা পরিষদ আছে, তাদের ছাত্ররা আছে, কথিত কিছু রাজনৈতিক দল আছে, তাদেরকে সমর্থন দিচ্ছে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। তো তারা সবাই মিলে চাইছে যে দেশে তারা যেভাবে চাইবে একটা সংস্কার, অমুক তমুক সমুক নানা বিধ বিষয়কে ওরা সামনে এনে এটাকে অপারেট করার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওরা চায় না এই মুহূর্তে নির্বাচন। কারণ ওদের নির্বাচন দিলে হয়তো বাংলাদেশে এখন পর্যন্ত হুম, বিক্রমজিৎ ২ টো রাজনৈতিক দলই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। বাংলাদেশে নির্বাচন হলে এবং সে নির্বাচন যদি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয়, তাহলে আওয়ামী লীগ অথবা বিএনপি একটা দলই রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এক্ষেত্রে তাদের সমর্থিত কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। সেক্ষেত্রে তাদের একটা সেফ এক্সিট প্রশ্ন আছে, যে তারা এক্সিট নেবেন কিভাবে? তাদের দল আসবে না। তো যে কারণে তারা একটা নতুন হুম। রাজনৈতিক শক্তি তৈরির চেষ্টা করছেন এবং নানাবিধ কর্মকাণ্ড তারা আচ্ছা, পরিচালনা করছেন। যে কারণে তারা আচ্ছা। চায় না এই মুহূর্তে নির্বাচন দিতে। কিন্তু যখন বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো এ সময় রাজনৈতিকভাবে কথা বলার বা মাঠে থাকার সুযোগ নেই। তো যে কারণে বিএনপি যখন হুম, নির্বাচন নিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন, তাদের তাগাদা দিচ্ছেন, তখন তারা বিভিন্ন সময় হুম, বিভিন্ন টাইম ফ্রেম দিচ্ছেন। কেউ বলছেন ৪.৫ বছর আমরা ক্ষমতায় থেকে দেশ সংস্কার করে নির্বাচন দেব। কেউ বলছেন ২ বছর, ২.৫ বছর, কেউ বলছেন ১ বছর। সর্বশেষ তাদের একজন এই প্রধান উপদেষ্টার একজন কি বলে প্রেস সেক্রেটারি আছেন। উনি বলেছেন যে যদি জনগণ সংস্কার চায় তাহলে ২০২৬ সালের জুন, অর্থাৎ ১.৫ বছর পর। আর যদি মনে করে যে না আমরা প্রস্তাব রেখে নির্বাচন দেব, তাহলে ডিসেম্বরে। একটা মানে তারা একটা ফ্রেম দিয়েছে নির্বাচনের। তো আসলে এটা হবে একদম। না। এটা তারা তারা হবে না মানে কি? তারা তো আসলে, যে আমি বললাম, যে এই সরকারের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। হুম? মানে এরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। এরা সংস্কার কিছু করতে পারবে না। কারণ নিজেদেরই তো সংস্কার দরকার। এরা এসছে ক্ষমতায় এসে কার কি ব্যক্তি স্বার্থ, কার ব্যাংকের ট্যাক্স কমাতে হবে, কার মামলা প্রত্যাহার করাতে হবে, কার কি করতে হবে, কিভাবে এনজিওরা শক্তিশালী হবে, এইসব নিয়ে এরা ব্যস্ত আছে। আসলে সামগ্রিক যে সংস্কার তো সামগ্রিক জিনিস, রাষ্ট্র কাঠামোর জিনিস। বাংলাদেশে ৫ কোটি মানুষ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের ৫ কোটি মানুষ তো অপরাধ করেনি। সর্বোচ্চ ধরেন আমি ধরে নিলাম অবশ্যই। যুক্তির খাতিরে ১,০০,০০০ মানুষ করেছে। তো ৪,৯৯,০০,০০০ মানুষ তো যারা আওয়ামী লীগ করে তারা তো অপরাধ করেনি, অন্যায় করেনি। তো এই মানুষটাকে বাইরে রেখে আপনি সংস্কারের চিন্তা করছেন। এই মানুষগুলোকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার চিন্তা করছেন। তাহলে তো কোনোভাবেই সেটা হবে না। আওয়ামী লীগের বিচার করেন, আবার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ দেন। আওয়ামী লীগের বিচার মানে যারা অপরাধী তাদের বিচার করেন। কিন্তু যারা অপরাধী না তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন।
কারণ এই দলটা তো বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, তাদেরকে বাইরে রেখে আপনি করতে পারবেন না। সুতরাং এটা জাস্ট এরা ক্ষমতায় থাকার জন্য যাতায়াত করছে। আসলে আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ মানে করে বলতে পারি। তার সরকার নির্বাচনের আয়োজন করে যেতে পারবেন না। আর আমি তো সেটা বললাম যে নিজের অবস্থায় ছেড়ে দেওয়াকে দেবাচ্ছি, এখন তাকে জাস্ট জনগণকে বলতে হবে তারা কি করতে চাচ্ছে, তার জন্য তারা নির্বাচনের টাইম দিচ্ছে, কিন্তু আদৌ তারা পারবে না, যেটা আমার মনে হয়। তো এবার আমি আসবো যে ইন্টারিম সরকার যেটা রয়েছে এখন, যেটা মোহাম্মদ ইউনূস যেটাকে হেড করছেন, ওইটা কি বাংলাদেশের যে বর্তমান যে কনস্টিটিউশন রয়েছে সেখানে কি এর কোনো প্রভিশন রয়েছে আদৌ, যে ইন্টারিম সরকারের, যে অন্তর্বর্তী সরকারের কোনো প্রভিশন রয়েছে কি? দেখো, এটা হচ্ছে যে বাংলাদেশে এখন যা চলছে সব সংবিধানের বাইরে চলছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সংবিধানটাকে স্থগিত করা হয়নি। সংবিধান মেনে এ যাবৎকাল এই সরকার কোনো একটি কাজও করেনি, অথচ এই সংবিধান এখনো বলবৎ আছে। তো সংবিধান বলবৎ থাকলে, সংবিধান যদি বলবৎ থাকে এবং এই সংবিধান যদি সত্যিকার অর্থেই এই সংবিধানের আলোকেই যদি তারা মানে বলবৎ দেখে যা যা করছে, এর বাইরে যদি যারা যা যা করছে করেছে, এগুলো যদি এই সংবিধানের সঙ্গে পুরোদমে সাংঘর্ষিক, কোন রকম এই সংবিধানের সঙ্গে তাদের কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে সংবিধান ভায়োলেট করে তারা যা করছে সেটা সংবিধান পরিপন্থী। আর সংবিধান পরিপন্থী কাজ করার অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। সুতরাং সংবিধানকে তারা মানছে না, তারা সংবিধান মেনে তারা প্রথমত শপথ নেয়নি। কারণ বাংলাদেশের সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকার বা এরকম কোন সরকার ব্যবস্থা নেই। সেখানে রাজনৈতিক ঐক্য মানে জাতীয় এটাই আমি ঐক্যের শুনতে মাধ্যমে, চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে যদি কোনো সরকার অবশ্যই। ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো তাহলে সেটি ছিল সাংবিধানিক সরকার, কিন্তু এখানে জাতীয় ঐক্য বলে কিছু হয়নি। এটা একটি অবশ্যই। পক্ষ তারা তাদের মন মতো একটা সরকার প্রতিষ্ঠা করেছে। ইভেন এই সরকার প্রতিষ্ঠার পর তারা যে কাজগুলো করেছে সেটা কোনো রকমই সংবিধানের মধ্য দিয়ে করেনি। যেমন প্রধানমন্ত্রী নিজে থেকেই বলেছেন, এবং আজ অব্দি তারা কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দাখিল করতে পারেনি। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এবং উনি রাষ্ট্রপতিকে আহ্বান না জানা পর্যন্ত বাংলাদেশের সংবিধান আহ বাংলাদেশের সংসদ ভেঙে যেতে পারে না। তো সেখানে সংবিধানের তোয়াক্কা না করে জাতীয় সংসদকে ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকারকে অপসারণ করা হয়েছে বা তাকে রিজাইন করানো হয়েছে, ডেপুটি স্পিকারকে করানো হয়েছে। এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যদি কোনো কারণে পদত্যাগ করেন, সেই পদত্যাগের পরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব নেবেন স্পিকার। তাহলে স্পিকারও নেয়নি, ডেপুটি স্পিকার নেবেন, স্পিকার না নিলে সেও নেয়নি। তাহলে কিসের আলোকে এই সরকার পরিচালিত হচ্ছে? আবার এই সরকার এমন না যে তারা সংবিধানও স্থগিত করেছে। সুতরাং আদালত কর্তৃক সংবিধান স্থগিত না, তারা আদালতের পরামর্শ বলছে, আদালতের পরামর্শ নিয়ে একটি সরকার গঠিত হচ্ছে। আদালত বলেছে গঠন করা যেতে পারে, কিন্তু সেই আদালতও নেই। যে আদালতের পরামর্শে, যে রেফারেন্সে তারা সরকার করেছে, তারা ২-৩ দিনের বা ১-২ দিনের মধ্যে সেই প্রধান বিচারপতি এবং তার যে অ্যাপিলেট ডিভিশন সেটা ভেঙে দিয়ে তাদেরকে জবরদস্তি পদত্যাগ করিয়ে নতুন অ্যাপিলেট ডিভিশন চিফ জাস্টিস নিয়োগ করেছে। তো এই যে অসাংবিধানিক মানে টোটালটাই অসাংবিধানিক প্রক্রিয়ায় চলছে এবং অসাংবিধানিক প্রক্রিয়ায় এরা দেশ চালাচ্ছে। সুতরাং এই সরকারের সঙ্গে সংবিধানের কোনো সম্পৃক্ততা নেই। এবার আমি শেষ করব যে প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে গিয়ে, রিসেন্টলি আমি একটি প্রেস কনফারেন্সে গেছিলাম। তো সেখানে হিন্দু যারা মাইনরিটি ডেলিগেশন বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, তারা একটি প্রেস কনফারেন্স করেছিলেন। তো সেখানে শীতাংশু গুহ ছিলেন। তো উনি একটি কথা বলেছিলেন যে ট্রাম্প ইজ দি হোপ ফর দি বাংলাদেশি পিপল। তো এই যে ট্রাম্প ২০ তারিখ সিংহাসনে বসছেন প্রেসিডেন্ট হিসেবে ইউএসএ তে, তো এর কি কোনো ইম্প্যাক্ট পড়তে পারে? তোমার কি মনে হয়, তোমার এতদিন এক্সপিরিয়েন্স দিয়ে? আমি আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দিয়েই বলি। উনি সাম্প্রতিক সময়ে আচ্ছা। একটা ইন্টারভিউ দিয়েছেন নিউ এজ নামে আমাদের হ্যাঁ। বাংলাদেশের একটা ইংরেজি দৈনিকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি উনি বলেছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চলছে, উনি আহ, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিউ এজ সম্পাদক প্রশ্ন করেছিলেন ওনাকে। উনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যেহেতু ভারতের প্রভাব অলরেডি আমেরিকান সরকারে বা তাদের লোকজন আমেরিকান সরকার আছে, তার কিছু প্রভাব আমেরিকার সেই মানে ভারতীয় বংশোদ্ভূত তাদের যে ওখানে কি বলে যে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, সেই বিষয়ের উপরে অলরেডি তার সরকার কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং আশঙ্কাও করেছেন উনি স্পষ্টভাবে যেটা হবে। উনি দেখবে তখন ওনাকে প্রশ্ন করা হয় যে আপনাদের কি প্রস্তুতি, বলছে দেখা যাক কি করা যায়। তার মানে উনি নিজেই স্বীকার করে নিয়েছেন, এটা ওনাদের দিকের কথা বললাম। আর আমার চোখে যদি বলি যে বাংলাদেশের এই ইউনূস গভর্নমেন্ট আসার পরে এবং আসার আগ থেকে তার সঙ্গে আমেরিকান একটি সাপোর্ট, যদিও আমেরিকার সরকার সেটা ডিনাই করছে বারবার যে বাংলাদেশের এই ঘটনার সঙ্গে তাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আহ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষও জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু হচ্ছে হিলারি ক্লিনটন
এবং ক্লিন্টন ফাউন্ডেশনে উনি ডোনেশন দিয়েছেন ইলেকশনে, হিলারি ইলেকশনে উনি ডোনেশন দিয়েছেন। এটা নিয়ে কিন্তু 2016 সালে ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছিলেন। হ্যাঁ, তো স্বাভাবিক কারণেই আমেরিকার এই সাপোর্টটি ওনার প্রতি ছিল এবং ওনার নোবেল প্রাইজ পাওয়া থেকে শুরু করে ডক্টর ইউনূসের আজকে যেসব বিষয় আসা সেগুলো কিন্তু ক্লিন্টনের ক্লিন্টনদের যে ফাউন্ডেশন, ফাউন্ডেশন, ক্লিন্টন ফাউন্ডেশন, সেখান থেকেই অপারেট করা হয়ে থাকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের অপোজিশন গভর্নমেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, এবং যে গভর্নমেন্টটি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু, যে নরেন্দ্র মোদী নিশ্চয়ই বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশের পারসেপশনে শেখ হাসিনা বা প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার পক্ষে তার মতামত, এবং ইন্ডিয়া সেটাই চায়। ইন্ডিয়া সবসময় বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র এবং সেকুলার রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কিন্তু সেই রাষ্ট্রটি তো এখন সেকুলার নেই। সুতরাং এটা আর মানে রাগঢাক করার কিছু নেই। এটা ওপেন যে ভারত এই সরকারের উপর কোনোভাবেই তুষ্ট নয়, কারণ এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডতে ভারত অসন্তুষ্ট। এটা নানাভাবে নানা কায়দায় চলে এসছে। ভারত দখল করা, ওই সেভেন সিস্টার দখল করা, ওই নানাবিধ ইস্যু, সীমান্তে উত্তেজনা, এই ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করা, নানা ইস্যু কিন্তু ভারত বিরক্ত এই সরকারের মধ্যে। সুতরাং ভারত নিশ্চয়ই চাইবে না তার বন্ধু রাষ্ট্র আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে বাংলাদেশে ইউনূস সরকারকে সাপোর্ট করার জন্য। নিশ্চয়ই তারা চাইবে এই সাম্প্রদায়িক সরকারের উৎখাত। সেটা চাইলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শতভাগ চেঞ্জ হবে। এটা আমি নিশ্চিত যে এটা চেঞ্জ হতেই হবে। কারণ আমেরিকা, আমরা যেভাবেই বলি না কেন, তারা অন্তত জঙ্গিবাদ এবং অসাম্প্রদায়িকতা, এই দুটো জায়গায় তারা কঠোর। তারা কট্টরভাবে এই দুটো জিনিস দেখে। তো বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপট, চলমান রাজনৈতিক অবস্থান, এটা কোনো রকমই তাদের পররাষ্ট্রনীতির সঙ্গে যায় না। যে কারণে আমেরিকা এই সরকারের পাশে দাঁড়াবে না, এবং নিশ্চয়ই বাংলাদেশে একটা চেঞ্জ আসবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে বাংলাদেশে একটা চেঞ্জ আসবে, এই আশাতেই আমরা আমাদের আজকের এই ইন্টারভিউ শেষ করলাম। সৈয়দা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদের সবাইকে বলবো যে আমাদের এই কনভারসেশন যেটা আপনি দেখলেন, সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজে এবং সব জায়গাতে, সব যে কটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।